আমার পক্ষে দেওয়া সম্ভব না যে সরকার চালাইতো কে, এটা যারা রাজনীতিতে আছেন ওনারা বলতে পারবেন। তবে আমি শুধু আমার প্রশ্নটা হলো কতগুলি বেসিক জায়গায়। একটা হচ্ছে যে আমি জানি না বিএনপি আন্দাজ করতে পারে কিনা, ইট ইজ নট এ ম্যাটার অফ জামাত অর নন জামাত কে, ইট ডাজন্ট ম্যাটার। 6.5 কোটি তরুণদের দাবি ছিল এই রাষ্ট্রকে সংস্কার করা। এটা কিন্তু আমি বলবো প্রাইমারিলি 6.5 কোটি তরুণ, ইররেসপেক্টিভ অফ পার্টি, তাদের একটাই দাবি ছিল যে এই রাষ্ট্র এমন ভাবে সংস্কার করা হবে যেখানে কোন রকম বৈষম্য বিরাজ করবে না। এই দাবিটা কি জুলাই সনদের মধ্যে পার্শিয়ালি, আমি বলবো পুরোপুরি বলবো না, বাট আংশিকভাবে এটা হয়তো অর্জন করা যেত। কিভাবে? প্রথম কথা হলো স্পিকার নির্বাচন, সেকেন্ড হচ্ছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে খুব নিউট্রাল ভাবে সাজানো, দেশের প্রধান কতগুলি ইম্পর্টেন্ট পোস্ট যেমন বিশেষ করে পুলিশ প্রধান, তাকে একটা কমিশনের মাধ্যমে নির্বাচন। এই যে কাজগুলি, প্রেসিডেন্টকে দুই পার্টি সকলের সম্মতিক্রমে নির্বাচন। এরপরে যেটা সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের যে মৃত্যুদণ্ড ক্ষমা দেওয়ার যে প্রেরোগেটিভটা, এটা পুরা সংসদ এবং আপার হাউসের অ্যাপ্রুভাল নিয়ে এটা রিকমেন্ড করা। এই যে জিনিসগুলি, এটা কিন্তু এতে আমার মনে হয় না যে কোনো দেশের কোনো ক্ষতি হতো। আমার মনে হয় না এই সংস্কারগুলি করলে দেশের কি কোনো ক্ষতি হতো। আমি দলের কথা বলছি না, আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে তার দলের বাইরে গিয়ে একা একা নিজেকে প্রশ্ন করে দেখতো যে এই কাজগুলি করলে আমরা কি একটা ভালো একটা পদ্ধতি গড়ে তুলতে পারতাম। উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে আমরা কেন সেখান থেকে সরে আসলাম? এটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তুলেছে। এটা হয়তোবা বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এটা তারা কিন্তু খুব ভালো করে বোঝার কথা, কারণ এই 17টা বছর তাদের লাখো লাখো মানুষ নিঃস্ব হয়ে গেছে, হাজার হাজার মানুষ তারা গুম হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, পঙ্গু হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। তাদের বহু নেতা এখনো পর্যন্ত 500-র অধিক মামলা কাঁধে নিয়ে ঘুরেছে। এইরকম পরিস্থিতির পরেও আমার কোনোভাবেই আমার বুঝে আসে না যে কোন চাপের কারণে আজকে বিএনপিকে এগুলি সব ইগনোর করতে হচ্ছে, এবং এটা কি বিএনপির জন্য ভালো কোনো অবস্থা বয়ে আনবে? বিএনপি কিন্তু মনে রাখতে হবে যে বিএনপির এক প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু জামাত না, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। এবং আজকেও আমি শেখ হাসিনার ভিডিওটা দেখলাম, সে তার দলের নেতাদেরকে নির্দেশ দিয়েছে, এবং আজকে এই গত 2-3 দিন আগের কথা, আমার মনে হয় আজকে সকালবেলা দেখলাম ভিডিওটা, সে বলেছে যে এই দেশে জিয়াউর রহমানের কুলাঙ্গার ছেলে তারেক দায়িত্ব নিছে, সে একটা জঙ্গি, সে খুনি, এবং তাকে এবং বিএনপির সকল নেতা কর্মীদের তালিকা করে রাখতে বলছেন। এবারে উনি ফেরত আসলে এগুলিকে উনি ফিনিশ করবেন। এটা কি এআই নাকি সত্যি আপনি কিভাবে বুঝলেন? আপনি এআই এটা এআই দিয়ে কার এত ঠেকা পড়ে গেছে আপনার এআই গুলি বানানোর জন্য? সব নেতা কর্মীদেরকে। আর এটা তো তার ক্যারেক্টারের সাথে যায়। ইট ইজ হার ক্যারেক্টারের সাথে যায় বলে যে আপনি এটা করবেন, বিশ্বাস করে ফেলবেন তা না। আচ্ছা বলেন আপনি আমাকে, উনি কবে উনি নরম ছিল বিএনপির প্রতি? কবে? আমাকে একটা দিন কোন বলেন তো। না, নরম না থাকুক, কিন্তু এআই জিনিসটা নরম থাকুক আর সরব থাকুক সেটা অন্য বিষয়, কিন্তু এআই জিনিসটা তো আমরা আর বিশ্বাস করতে পারি না এখন। এআই কিনা এটা যাচাই করার ব্যাপার আলাদা, কিন্তু শেখ হাসিনার যে এআই নিয়ে আমরা কথা বলতে পারি না যদি একটা ভুল। না আমি এআই কে নিয়ে বলছি না, আমি এআই কে নিয়ে বলছি না। এআই শেখ হাসিনার পুরনো সমস্ত ভিডিওতে উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি প্রতি মুহূর্তে উনি বিএনপিকে কার্স করে গেছেন, অভিশাপ দিয়ে গেছেন। এই মানুষ আমরা দেখেছি, এই মানুষ মনস্তাত্ত্বিক ভাবে
কতটুকু আপনি কি পরিবর্তন বলতে হবে, চাচ্ছেন? এটা দিয়ে কি বলতে চাচ্ছেন? মানে এটা বিএনপি দিয়ে আমি বলতে বিএনপির চাচ্ছি, বন্ধু, আওয়ামী লীগ জামাতে বিএনপি শত্রু। এটাই তো না, বোঝানোর চেষ্টা করছেন। আমি কাউকে বন্ধু শত্রু বলছি না। আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি ঠিক পথে থাকেন তাহলে আপনি সবার সহযোগিতা পাবেন, সাধারণ মানুষেরও সহযোগিতা পাবেন। দেখেন আপনি আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে হাজার হাজার লোকের জড়ো হয়েছে, তারা যে তাদের যে 6টা ব্যাংক বিলুপ্ত করা হয়ে গেছে, এবং মানে তারা তো একটা পথে বসে গেছে এই সমস্ত মানুষ। এবং এরা কিন্তু যে বিগত গভর্নরের যে সমস্ত পলিসি ছিল সেই পলিসিগুলি দিয়ে কিন্তু কিছু কিছু ভাবে এগিয়ে যাচ্ছিল। আমি একটা ছোট্ট জিনিস বলি আপনাকে, যে বাংলাদেশ ব্যাংকে এক্সিকিউটিভ ডিরেক্টরের পোস্ট এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছে 44 জন। ইন্ডিয়ার মতো একটা দেশে এক্সিকিউটিভ পোস্টের সংখ্যা হলো মাত্র 14 জন, শ্রীলঙ্কায় হলো মাত্র 6 জন, আর বাংলাদেশ ব্যাংকের হলো 44 জন। আপনি ক্যান ইউ ইমাজিন? এটা একটা মাথা ভারী একটা অর্গানাইজেশন, এবং এটাই উনি রিফর্ম করতে চেয়েছিলেন। উনি বলেছিলেন যে এই পোস্টগুলির কোনো প্রয়োজন নাই, মানে 10টা করে লোক, একটা করে ইডি ইজ ইকুইভ্যালেন্ট টু এ সেক্রেটারি। আপনি একটা এরকম একটা স্বায়ত্তশাসিত, ভাই, যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য আপনি কোনো প্রাইভেট ব্যাংকে দেখেন তো কোন অতিরিক্ত লোক আছে কিনা, ওখানে কেন নাই? কারণ তারা, আমি শর্ট করছি, দাঁড়ান, আমি শর্ট করছি, কারণ আপনাকে তো বুঝতে হবে যে আপনি বিএনপি ঠিক করছে না ভুল করছে এটা তারাই বুঝতে পারবে। উনারা নিজেরা যখন একা একা থাকেন, উনারা নিজেদেরকে জিজ্ঞেস করলে কিন্তু এটার উত্তর উনারা জানেন। কিন্তু যেহেতু উনারা দলের আছেন এবং দলের পক্ষে তাদের কথা বলতে হয় সব সময়, ইরেসপেক্টিভ অফ রাইট অর রং, এই কালচারটা যদি রাজনৈতিক দলে যদি পরিবর্তন না হয় ভাই, তাহলে এই দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এই দেশে এই ধরনের পরিবর্তন, যে লিডার যা করছে সব ঠিক, কোনো ভুল করতেছেন না উনি, এই মানসিকতা যদি বের না হতে পারেন, তাহলে কিন্তু এই দেশের রাজনৈতিক ভাবে এই দেশের আর কোনো উন্নতি সম্ভব না। কোন দল করে না এটা? বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দল এই কাজটা করে না? যে দলই, সেটাই তো বলছি আমি তো তাই বলছি। তো এই জিনিসটা, এই পরিবর্তনটা, আমাদের সংবিধান যদি এতই ভালো হতো তাহলে আমরা 54 বছরে আমাদের অবস্থার কেন পরিবর্তন হলো না? আমাদের রাজনীতিবিদরা, শোনেন, রাজনীতিবিদরা কেন তাদের এটাকে একটা পেশা বানিয়ে, একটা প্রফিটেবল একটা পেশা বানিয়েছে? রাজনীতিবিদ তো মানুষের সেবা করার জন্য। মানুষের কি সেবা করে আপনি এত ধনী হতে পারেন বলেন? না, আপনি মানে শুধু বিএনপি কে এই কথা বলছেন নাকি সব দলের কথা বলছি না? আপনি কিন্তু বারবার কেন হোয়াই ইউ আর ইন্ডিকেটিং বিএনপি? আমি বলছি রাজনীতিবিদ, নট বিএনপি। আপনি বলছেন তো যে বিএনপির নেতাকর্মীরা যদি এটা না বুঝে তাহলে কোনো পরিবর্তন হবে না, বিকজ বিএনপি তখন ক্ষমতায় আছে। আমি আপনাকে মুখে তুলে দিলাম যে না, শুধু বিএনপি না। না, আমি আমার পয়েন্ট হলো, এখন কথা হলো, শোনেন, এখন যা হবে, এখন যে সমস্ত কর্মকাণ্ড হবে, সবাই কিন্তু ক্যামেরা ইজ অন বিএনপি, নোবডি এলস। বাকি যখন আসবে ক্ষমতায় তখন তাদেরকে দেখবে সবাই। এখন তো ক্যামেরা তো থাকবে বিএনপির উপরে, কারণ দেশের শাসনভার তাদের হাতে, জয়স্টিক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সবাই বিএনপির কথা। অন্তর্বর্তীকালীন ইজ গন। অন্তর্বর্তীকালীনকে আমি এখন তাকে আমি এখন আমি ধরবই না, কারণ আপনি আওয়ামী লীগেরই বিচার করতে পারেন না, এরপর আবার অন্তর্বর্তীকালীন বিচার করতেছেন। অন্তর্বর্তীকালীন দেশে থেকে টাকা পাচার করছে কিনা ওটা আরেকটা স্টাডি করেন, তারপরে আপনি অন্তর্বর্তীকালীনকে ধরেন। আওয়ামী লীগের বিচার কখন করবে? আওয়ামী লীগের বিচার তো 18 মাসে করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। 18 মাস তো তাদের বিচার করার কথা না, তারা মাত্র 2 সপ্তাহ। এই সরকার কিভাবে বিচার করবে? আমি তো ভাই, আমি আপনাকে বলি, এই সরকার 2 সপ্তাহ কেন, ওর প্রথম দিনই টের পাওয়া যাইতো যে ওনারা কি করতে যাচ্ছেন। ফার্স্ট ডে উইল ইন্ডিকেট এভরিথিং। ঠিক আছে না? যেদিন ওনারা জুলাই সনদ নিয়ে আলটিমেটলি শুরু করছেন, ওই দিন থেকে মানুষ বুঝে গেছে যে দে আর নট গোইং টু ডু দ্য জব। অসংখ্য ধন্যবাদ। এটা আপনি 100 জনকে জিজ্ঞেস করেন, আমার কথা বলার দরকার নেই, আমি কেউ না এখানে, আমি 100 জনের একজন। ইউ আস্ক 100 পিপল, আপনি সার্ভে করেন, দেখেন তারা কি মতামত দেয়।